যে আরে ছেলেটা তাকে প্রতিনিয়ত বিরক্ত করছে, কবে যেন দুর্নামে স্কুলের চাকরিটা হাত ছেড়ে চলে যায়। এই জন্য আজ কঠোর পদক্ষেপ গ্রহণ করা, সঙ্গে ছেলেটিকে কঠিনতম কিছু হুমকি থামকি দেওয়া যাতে তার পিছু ছাড়ে। এখন দেখা যাক তার কঠোর হুমকি থামকি ছেলেটার উপর কতটা কার্যকরী প্রভাব ফেলেছে। তবে এক্ষেত্রে তন্ময়কে যথাক্রমিক নীরব পাবলিশিং দেখা গেল। ছেলেটার বাহ্যিক আচরণ সম্পূর্ণ উদাসীন, নিরুত্তেজ ভাব, সঙ্গে নির্বিকার ও শুকনো মুখটায় অগণিত চিন্তিত ভাঁজ রেখা দৃশ্যমান। লেমন কালারের একটি আর্টশার্ট বেঁধে বাহুরে লেপ্টে থাকা, ললাটে ক্ষুদ্র ক্ষুদ্র সেচ জল ভর্তি, চোখে চশমাটি তর্জনী আঙ্গুলের মাথার উল্টো পিঠ সামান্য ছেলে নাকের উপরে তুলে নেয়। কিয়ং দশক নিম্নষ্ঠ চেপে মনও থাকে। এরপরে বেশ ঠান্ডা মস্তিষ্কে গভীর মুখজড়িত এক বুক আক্ষেপ আকুলতা নিয়ে জিজ্ঞাসিবিদ্ধ ননে চাইল, আপনাকে আমি ইপ্রিজিং করি শিবান্তি? তন্ময়ের চোখে মুখে এক অদ্ভুত অদৃশ্য মায়ার জল ভিড় জমানো খেলো। কণ্ঠে তার প্রিয় নারীটির না পাওয়ার একরাশ আকাঙ্ক্ষা, উদ্গ্রীব আক্ষেপ বর্ষণের প্রলয় দিনগুলির মতন ঝরে পড়ে। শিবান্তির কেমন জানি লাগলো ব্যাপারটা। কেমন সেটা বলে কয়ে ভাষায় আত্মপ্রকাশ করার মতো নয়, বেশ অস্পষ্ট তার অন্তকরণে লিখিত লিপিবিদ্ধ ভাষার। আদৌ কি চায় বোঝা দুষ্কর। তবে অতটুকু সংশয় ছাড়া অনায়াসে বলা যায় এই যুবককে উপেক্ষা করা তার জন্য আজকাল বড্ড কষ্টদায়ক হয়ে পড়েছে। তবুও সে কোমল প্রাণ হয় না, তার হৃদয়টাকে পাথরে পরিণত করে রাখে। অষ্টাদশীদের ন্যায় মোমের মতন গলা তার সাজে না। এসব পাগলামি মাতলামি ছেলেদের। কিশোর বয়সে আবেগ চলে গেলে যখন বিবেক জাগ্রত হবে তখন তাকে ছুঁড়ে মারতে টাইম লাগবে না। সে খেলার পুতুল নয়, যখন ইচ্ছে খেলবে, খেলা শেষ হলে ছুঁড়ে মারবে। তার আত্মসম্মান প্রবল, যার কারণে আজও সে টিকে আছে, নয়তো ধরনীর প্রান্ত থেকে কবে তার অস্তিত্ব ধুলোর সঙ্গে মিশে যেত। তাছাড়া ছেলেটা এখনো ম্যাচিউর বলে তার মনে হয় না, কিন্তু সে তো ম্যাচিউর। তার দ্বারা ভুল হলে সবার আগে সমাজ তার দিকে আঙুল তুলবে, তার চরিত্র সম্মান নিয়ে কথা উঠবে। তখন তার সম্মান কোথায় গিয়ে নামবে সে ভাবতে পারছে না। এই সমাজের লোকেরা একবেলা না খেয়ে থাকলে খোঁজ নিবে না, কিন্তু কোনো রকম একটা ইস্যু শুধু পাক, সেটাকে টেনে টেনে বড় করে লাঞ্ছিত করতে উঠে পড়ে নামবে। তার উপর একে তো বছর দুয়েকের ফারাক, তারপর আবার সে বিবাহিত ও ডিভোর্সে। জীবনে একবার ভুল করেছে সে, যার ভোগান্তি এখনো পোহাতে হচ্ছে। দ্বিতীয়বার তো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। ক্ষণিকের আবেগের বশবর্তী হয়ে স্রোতে গা ভাসানোর মতন মেয়ে সে নয়। কত আঘাত, লাঞ্ছনা, বঞ্চনা ভুইতে হয়েছে কেবলমাত্র সে ডিভোর্সি বলে। কত অবহেলা কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয়েছে একমাত্র সে জানে। একটা মেয়ের জন্য এসবের সম্মুখীন হওয়া কতটা নিন্দনীয়, অপমানজনক তা আর বলতে বাকি থাকে না। অতঃপর কুক্ষণেও তাকে দুর্বল হওয়া যাবে না, কঠোর ও শক্ত হতে হবে। নিজেকে শান্ত নারকেলের ন্যায় খোলসে আবৃত করে নেয়। তন্ময়ের কথার পরিপ্রেক্ষিতে সুথাল, কথায় কথায় শিবান্তি কি? হ্যাঁ আপু বলে ডাকবা? তন্ময় সৌতন্য মুখটায় কিঞ্চিত নিঃশব্দ হাসে। দৃষ্টি তার নরম মাটির দিকে নিবদ্ধ, শান্ত জলের মতন স্থির। বড় করে চট করে চোখ তুলে বলেই ফেলে সে, হবু বউকে কেউ আপু বলে ডাকে? আদৌ শুনেছেন কখনো? শিবান্তি চরম পর্যায়ে মেজাজ খারাপ হলেও বেশ খটা করে চটে গেল সে। আশ্চর্য, আমি বিবাহিত, তুমি জানো না? বিবাহিত নারীদের হাত ধরা যদি পাপ হয়ে থাকে, এই পাপ আমি বহুবার করতে চাই প্রিয় শিবান্তি। আপনি যাই বলুন, আমি আমার সিদ্ধান্তে অটল। ছাড়ছি না আপনার পিছু নেওয়া। আপনার ডিভোর্স হয়েছে, আমি সেটা জানি। তারপরেও নিজেকে বারবার বিবাহিত বলা অন্তত বন্ধ করুন। শিবান্তি জান পরানি অবাক শক্ত নেত্রজোড়া নাচে বল, তো ডিভোর্স হয়েছে বলে নাচতে নাচতে আমি তোমার কোলের মধ্যে গিয়ে বসে পড়বো নাকি? ভারী আজব। তন্ময় দন্তের তলদেশে পুরুষের উষ্ঠাগতে পিছিয়ে সামান্যতম হাসল। আপনি আমার কোলে উঠতে পারেন শিবান্তি, বাট আমি মাইন্ড করব না, বরং প্রচণ্ড খুশি হব, কারণ ফিউচারে আপনি আমারই হবেন। শিবান্তি বিদ্রুপের সঙ্গে স্মিত হাসে। গাছে কাঁঠাল, গোফে তেল। তন্ময় অধর ছড়িয়ে হেসে দেয়। আপনি খুব মজার কথা বলেন। শিবান্তির তীক্ষ্ণ শিকারী বাজের মতন দৃষ্টি, শক্ত চোয়ালে রাগের আভাস। আপাতত মৌনটা অবলম্বন করছে সে।
বুক ফেড়ে গভীর দুটো নিঃশ্বাস ফেলে অর্ধ ভাঙাচোরা হৃদয় নিয়ে তন্ময় পুনরায় বলল, আপনার হৃদয় এত কঠোর কঠিন না কেন শিবান্তি? একটু কোমল হয় না? আপনি জানেন আপনার ওই চাঁদমাখা মুখে কাঠিন্যতা মানায় না, যেখানে এক ফালি প্রাণখোলা হাসির কিরণ বড্ড মিসিং। আপনি ডেইলি করে হলেও রোজ 10 বার হাসবেন। হাসি না পেলে তবু আয়নার সামনে শটান হয়ে দাঁড়িয়ে যাবেন। খোপা করা চুলগুলো উন্মুক্ত করে দিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে একবার আয়নায় দেখবেন। বিধাতা কত সুন্দর করে আপনাকে বানিয়েছেন। কি সুন্দর নিখুঁত দুটি আঁখি দিয়েছেন। তার সৌন্দর্য উপভোগ করুন। মন খুলে প্রাণ ঢালা হাসি আসবেন। হাসি না এলে জোর করে হলেও অন্তত হাসবেন, কেননা আপনার হাসা উচিত। না হাসতে হাসতে আপনি দিন দিন কংক্রিটের মতো হয়ে যাচ্ছেন। আপনাকে এত পাষণ্ডে মানায় না শিবান্তি। প্রাণোচ্ছল হাসিতে আপনাকে মানায়। ওর মুখ্য কথা বচন শুনে ক্ষণকাল শিবান্তি নির্বাক বিমুখ হয়ে পড়ল। আশ্চর্যজনিত এক প্রকার গভীর সমে দেশে ঢুকে গেল। কঠোর দ্বিতাতন্ত্রের মাঝে পড়ে বেশ হাসফাস করে। কিয়ং দশক মুখোশ বাড়ি হতে কোন প্রকার শব্দ বের করতে পারল না। কেমন হতবাক নিরুৎসাহিত সে গভীর দৃষ্টিজোড়া তন্ময়ের উপর তাক করে রাখলো। নিজেকে স্বাভাবিকভাবে ফিরে এনে পরক্ষণে শুনাচ্ছে খরার স্বরে শুধালো, তুমি কি আমাকে ইনসাল্ট করছো তন্ময়? তন্ময় তড়িঘড়ি কানে দুঃখিত মনোভাবে হাত তোল। মুখোশ বাড়ি করুণ করে সে বলে, এই না না শিবান্তি, প্লিজ ভুল বুঝবেন না আমায়। আপনি জানেনও না আপনাকে আমি কতটা সম্মানের চোখে দেখি। সেই আপনাকে কেন আমি অপমান করব বলুন? শুধু এতটুকু বলেছি যে মুখটা এমন গোমরামুখী না রেখে মাঝে মধ্যেই তো একটু হাসলেও পারেন, দেখতে ভালো লাগবে। জানেন, প্রেমিকার হাসি প্রেমিক পুরুষের চোখে দেখতে ঠিক এক টুকরো চন্দ্রের কিরণের চেয়েও সুন্দর এবং মূল্যবান মনে হয়। তীক্ষ্ণ দৃষ্টিজোড়া তন্ময়ের উপর নামিয়ে নেয় শিবান্তি। বুকে আড়াআড়ি হাতজোড়া বেঁধে গভীর কণ্ঠনালীতে শুধালো, আজকাল দেখছি ওকালতি ছেড়ে কবি হওয়ার ইচ্ছে জাগছে তোমার। তা কিসের কবি তুমি? প্রেমের কবি নাকি প্রকৃতির? যাই হয়ে থাকো, ছেলে দ্বিতীয়বার আমার পিছু নেওয়ার বন্ধ করো। ফলাফল কিন্তু ভালো হবে না, এতটুকু বলে রাখলাম। শেষ বাক্যটি তার কঠোর হুমকির আত্মপ্রকাশই ছিল। তবে তন্ময় সেসব আমলে নিল না। রোজই কত ধমক শুনে কোনটা রাগে কোনটা মনে ধরে রাখবে সে। ভালো যে বাসে পাষণ্ডের নারীটিকে বুক ফুলিয়ে এসে দীর্ঘতম গভীর শ্বাস ফেলে। সূক্ষ্ম নজরে তার হাত ঘড়িটিতে এক ঝলক অপলক করলো 12টা 20 বাজে। শিবান্তি ওর পাশ কাটে চলে যাচ্ছিল। ওই পথের দিকে তন্ময় এক বুক আকুলতা নিয়ে নিরুত্তর আঁখিতে দৃষ্টিপাত করে। এত নিষ্ঠুরতম নির্দয় নারী সে কখনো দেখেনি। তার এত ধৈর্য কোনো কালই ছিল না। কেবল শিবান্তির ক্ষেত্রেই যেন এটা বরাদ্দকৃত প্রযোজ্য। শত অপমান তিক্ততা প্রকাশ করার পরও সে মেয়েটার পিছু ঘুরে মেয়েটার প্রতি ঝাঁঝালো তেজি কথার বান অবহেলা সব সহ্য করার পরেও আশা চ্যুত হয় না। সে ভাগ্য বিশ্বাসী আশা আছে শিবান্তি একদিন তার হবে। সে আশা ধরে আজও অপেক্ষায় প্রহর গুনছে। যদিও মেয়েটার একটু রাগী কঠোর, তবে মনটা ভীষণ দয়াদ্র। শিবান্তি হাঁটতে থাকে। তন্ময় পা বাড়িয়ে তার পথ রোধ করে দাঁড়িয়ে পড়ে। প্লিজ প্রিয় শিবান্তি, একটা কথা শুনুন। তন্ময় চর খাবে। তন্ময় শিবান্তির দিকে নিজে পুরুষালী গালটি এগিয়ে দিল। নিন না, দিন একটা চর। তবু শান্ত হন, শুনুন আমার পুরো কথা। তোমার কথা কি শুনবো? হ্যাঁ বলো। সেই একই প্যাচাল প্রতিদিন শুনতে শুনতে আমি ক্লান্ত তন্ময়। তুমি ক্লান্ত হও না? আমি ক্লান্ত হয়ে থেমে পড়লে এত ভালোবাসবে কি আপনাকে প্রিয় শিবান্তি? আমি থামবো সেদিন, যেদিন আপনি আমার পুরোপুরি হয়ে যাবেন। এর আগে আমি ক্লান্ত হব না, থামবও না। প্রেমিক পুরুষদের যে প্রেমিকার অর্জন ব্যতীত থামতে নেই। কতক্ষণ ওর শান্ত নিষ্পাপ দৃষ্টিজোড়ার দিকে গভীরভাবে তাকিয়ে দেখে শিবান্তি পাল্টা জবাবে বলে, দিবা স্বপ্ন দেখতে পারো। এরপর শিবান্তি পুনরায় হাঁটা ধরে। তন্ময় একরাশ ব্যাকুলতা নিয়ে নিষ্ঠুর নির্দয় পাষণ্ডের নাইটির পথের দিকে চেয়ে থাকে। এত কঠোর কেন মেয়ে লোক হয়? এত কঠোর কোনো মেয়ে লোক হয়? কথা বললে চোখ দিয়ে যেন আগুনই বেরোয়। শান্ত তন্ময়ের থেকে 10 হাত দূরে বাইকে চিত হয়ে শুয়ে পায়ের উপর পা তুলে নাচাচ্ছিল। তার চোখে একটি চশমা পরা ছিল, হাতে সিগারেট
দুটো টান মেরে ধোয়ার কুণ্ডলি গগনে উড়িয়ে দিয়েছিল। সে অপেক্ষা করেছে তন্ময়। কিন্ডার গার্ডেনে সেই কখন ঢুকলো শালা ইতর, এখনো ফিরল না। কি পাকাচ্ছে মাহবুব জানে। ইতিমধ্যে স্কুল ছুটি হয়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা শান্তকে আর চোখে দেখে দেখে যায়, যেটা শান্তর চোখে স্পষ্ট পড়লো। শান্ত চশমা খুলে হাস্যবান অদচ্ছরি সুদ হয়। হেই খুকুমনিরা, আমি কি তোমাদের আম্মুর এক্স ছিলাম নাকি? অমন কটু চোখে তাকাও কেন? ভয় লাগে তো পরাণে। বাচ্চা ছেলে এসে বলল, আঙ্কেল, তোমার গেট খোলা, সেখান দিয়ে সোনার বাংলা দেখা যাচ্ছে। শান্ত সত্যতা যাচাই করতে জলদি প্যান্টের দিকে তাকায়। অমনি দেখলো আসলে তার প্যান্টের চেন খোলা। সে তো বাইকে শুয়েছিল। নিশ্চয়ই তখন সকলে দেখেছে। ছি ছি ছি, মান সম্মান আর কই। জানা নেই তার বইয়ের সম্পদ কতজন বিনা পয়সায় দেখে গেছে। আশপাশ সতর্ক নজরে তাকালো, কোনো মেয়ে আছে কিনা, তাহলে তার ইজ্জত নিলামেই উঠে যাবে। না, নেই, বাঁচা গেল। সে তড়িঘড়ি করে ছেলেটার মুখ চেপে ধরল, ছেলেটিকে টেনে রাস্তার পাশে নিয়ে গেল। কিছু দেখেছো বাবা? তোমার নুনতুলা দেখেছি আঙ্কেল। ধুর ও হালা, হুদাই চাপা মারে। ওসব দেখবি কেমনে? নিচে প্রোটেকশন হিসেবে আন্ডারওয়্যার আছে তো। যা দেখেছিস তোর মাকে গিয়ে বলিস না কিন্তু বাপ। নে 10 টাকা দিয়ে চকলেট খাস। এখন বাড়ি যা, কাউকেই বলিস না কিন্তু। ঠিক আছে আঙ্কেল, সবাইকে বলে দেব। হে 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 হে। তবে রে। শান্ত ধাওয়া দিতে ছেলেটা ছুটে পালালো। অসভ্য। হঠাৎই ধমক শুনে শান্ত অবিলম্বে হকচকে উঠল। কণ্ঠটি তার বেশ পূর্ব পরিচিত মনে হলো। আচমকা বাইক থেকে মাথা ঘুরে চট করে পিছু করলো। দেখলো পিছনে লাবণী দাঁড়িয়ে, সিগারেটে একটি টান বসিয়ে দিয়ে শান্ত শুধালো, কাহিনী কি লেবুর মা? তুই এখানে কেন? রাস্তা কি তোর বাপের নামে বুকিং করা যে আসতে পারবো না? জি না চাচি যান, আপনার স্বামীর নামে বুকিং করা। লাবণী চোখ রাঙিয়ে তাকায়, মুখটা শক্ত করে বলে। অভদ্র। শান্ত গা দুলে হেসে ওঠে। ভদ্রতার প্রতীক। যা বাসায় গিয়ে জলদি ভাত বসা। ভাত না পেলে তোরে শুদ্ধ সোজা খেয়ে ফেলবো আজ। লাবণী ওসব কানে তুললো না। সে অটো ডেকে উঠে গেল। ছি, কি জঘন্য। অপরিচিত কণ্ঠ শুনে শান্ত কিঞ্চিত রেগে গেল। ওরে ঘাটের মরা, এইটা আবার কোন শালারে? শান্ত পিছে ঘুরে ওর পেছনে শটান হয়ে শিবান্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি মুখ থেকে সিগারেট ফেলে দেয়। অতঃপর পায়ের তলায় সিগারেটের বাকি অংশটুকু পিষে নিয়ে জোরপূর্বক হাসতে চেষ্টা করে। শার্টের কলা ঠিকঠাক করে মুখে হাসি রেখা টেনে ললাটে 5 আঙ্গুল তুলে ইশারায় সালাম ঠুকল। সালাম ভাবিজান। শিবান্তি চোখ ছোট ছোট করে ফেললে। যেমন বন্ধু তেমন তার সাঙ্গপাঙ্গ দল। হবু ভাবি ভুল বললেন। শিবান্তি বেশ সিরিয়াস গলায় ফ্রুতয় স্বল্প নাচিয়ে বলল, তাই কোনটা ভুল? শান্ত জবাব দেয় না। সামনের দোকান থেকে একটি ঠান্ডা এনে শিবান্তির হাতে ধরিয়ে দিল। এটা খেয়ে মাথা আপাতত ঠান্ডা করুন, সারা দিন কত পরিশ্রম করেন। তন্ময় শান্তকে চোখ রাঙায়। শিবান্তি ঠান্ডাটির ক্রোধে দাবানলে তন্ময়ের মুখের উপর ছুঁড়ে মারল। লিসেন তন্ময়, তুমি আর তোমার অভদ্র বন্ধুকে কখনো যেন আমার চোখের সামনে না দেখি, তাহলে খুব খারাপ হবে কিন্তু। ওদের দুজনকে একসঙ্গে শাসিয়ে শিবান্তি হেঁটে চলে যাচ্ছিল। তন্ময় হতাশ হয়। শান্ত বাইকে উঠে স্টার্ট দেয়। উঠে আয় তন্ময়, আগামীকাল 8টায় আবার আসিস, তখন বাকি বিরক্তটা করিস। এখন ব্রেক নে। তন্ময় হেসে ফেলে। ফাজিল। সে বাইকে উঠে বসলো। আজ 2 দিন হলো সাজিদ স্যারের জ্বর। সাজিদ স্যার তিনি হলেন আবার একজন ল কলেজের নামকরা প্রফেসর। শিক্ষার্থীরা ইতিমধ্যে 2 বার এসে গেছে, দেখে গেছে তাকে। একটু সুস্থ হতেই ভাবলেন আজ ক্লাস করতে যাবেন। প্রতিমধ্যে চিত্রা আর তরুর সঙ্গে দেখা। সাজিদ স্যারকে দেখে ওরা তড়িৎ করে কপালে সালাম ঠুকল। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আপনার না জ্বর স্যার, উঠলেন কেন? আমরা তো মাত্রই আপনাকে দেখার জন্যই যাচ্ছিলাম। চটপটে গলায় কথাগুলো বলে চিত্রা থামলো। কানের নিচে চুলগুলি গুজে দিয়ে ঘন ঘন সাজিদ স্যারের দিকে তাকে লাজুক হাসে, যেটা সাজিদ স্যারের নিকটে ঘোর অস্বস্তি জাগে। অত্যন্ত দৃষ্টিকটু দেখায়। ছাত্রীর কাছ থেকে এমন নির্লজ্জ আচরণ তাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। চিত্রা মেয়েটা একটু বেশি চটপটে স্বভাবের, কিছুটা চঞ্চল বলা যায়। ঘোড়ার দৌড়ের ন্যায় লাগাম মুখে দিয়ে লাগামহীন কথাই ফোটে, যেটা সাজিদ স্যারের মোটেও পছন্দ নয়।
তিনি ঠান্ডা ও শান্তি প্রকৃতির মানুষ, সঙ্গে স্বল্পভাষী লোক, কথা কম বলেন, সর্বদা নির্বেজাল থাকতে পছন্দ করেন। তার শান্তশিষ্ট আত্মমর্যাদা সম্পূর্ণ মেয়ে পছন্দ। এমন লাগামহীন নির্লজ্জ মেয়েদের এড়িয়ে চলে। চিত্রা নামের মেয়েটা যে তাকে আলাদা চোখে দেখে সেটা জলের মতন পরিষ্কার। তারও তো বয়স কম হলো না। 30-এর কোটে চুচই, বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। সকলে পাত্রী খুঁজে, তিনিও মেয়ে খুঁজছেন। সেদিন কলেজে একটি মেয়ে দেখেছেন, হ্যাংলা পাতলা গোলগাল মুখের গড়ন, বেশ শান্ত স্বভাবের মেয়েটা গার্জিয়ান পাচ্ছেন না খুঁজে, তাই প্রস্তাবটি রাখতে পারছে না। একবারই দেখেছিলেন, তখনই ভালো লাগার। আরেকবার দেখা হলে নাম পরিচয় জিজ্ঞেস করবেন ভাবলেন, কিন্তু এই চিত্রা মেয়েটা কাঁঠালের আটার মতন তার পিছু ছাড়ছে না। চোখের ইশারা ইঙ্গিতে অনেকবার সে মেয়েটাকে বুঝিয়েছে তাকে পছন্দ নয়, তবুও এই আপদ নাছর বান্দা নড়ছেই না। তিনি গলা খুকুক করে কেসে উঠে ঝেড়ে নেন, এরপরে বলেন, শেষ জ্বর ছিল, এখন একটু সুস্থবোধ অনুভব করছি, তাই কলেজের উদ্দেশ্যে বের হয়েছি। তোমরা ক্লাস রেখে আসতে গেলে কেন? কি যে বলেন স্যার, আপনি এত বড় একটি গুরুত্বপূর্ণ লোক, আপনার জ্বর আর আমরা না এসে থাকতে পারি? দেখুন না কত কি নিয়ে এসেছি। কতটুকু হাতে থাকা ব্যাগটিকে ইশারা দেখিয়ে বলো। সামান্য একটু ব্যাগের ভেতরে উকি মেরে দেখলেন সাজিদ স্যার হরেক রকমের ফল নিয়ে আসছে। তিনি আটকে উঠলেন, আরে সর্বনাশ, বাজারের সব ফল দেখেছি নিয়ে এসেছো। যা করেছো ভালো, নতুন করে কিছু করো না। চিত্রা চুল কর্ণের নিচাংশে গুজে লাজুক হাসে। জি স্যার। সাজিদ স্যার অবাক নেত্রে চাইলেন, খুকুক করে কেসে উঠে ওর মন আকর্ষণ করতে চাইলেন। চিত্রা উল্টোটাই বলল। সে ভাবলো স্যারের কাশি উঠলো বুঝি, জলদি করে ব্যাগের চেন খুলে পানির বোতল এগিয়ে দিল। তরু কেবল এই মেয়েটা ননস্টপ বক বক আর নাটকগুলো দেখছে, ইচ্ছে তো করছে এমন লাথি মারতে, এক লাথিতে উগানটায় পাঠিয়ে দিতে। নিন স্যার, পানিটা খেয়ে গলা ঝাড়ুন। সাজিদ স্যার ক্ষণকালের মধ্যে হতভম্ব হয়ে পড়লেন। ছোট ছোট মিনমিনে দৃষ্টিজোড়া এক অদ্ভুত ভ্রম। কি দেখছেন অমন করে স্যার? নিন না, আরে নিন। সাজিদ স্যারের হাত ধরতেই ওনার সম্বিত ফিরল। বিস্ময় এক অধ্যায়ে পৌঁছে গেলেন। তিনি অগণিত ভাবনাগুলি মস্তিষ্কে জট পাকিয়ে ঘুরে বেড়ায়। তার মধ্যে পুনরায় চেপা মেয়েটা ওনার হাতে পানি বোতল ধরিয়ে দেয়। এ কি আশ্চর্য! সে মুখ দিয়ে এক ফোঁটা শব্দ অবধি বের করতে পারল না। এরপরে ওনার পাশ কাটিয়ে মেয়েটা ঝড়ের গতিতে বেরিয়ে গেল। তিনি তখনও নির্ভীক বিমূর্ত ভাব। তরুর চরম বিরক্ত লাগলো, ওর বড্ড খাপছাড়া লাগে। এই চিত্রা মেয়েটার বেহায়া এক লেভেলের উপরে। কিভাবে স্যারের হাতে টাচ করে পানি দিচ্ছিল! ছি, অমন করে কোনো নারী লোক কি পারে পুরুষের হাত ধরতে? বিষয়টি তার কাছে অত্যন্ত দৃষ্টিকটু মনে হলো। তখনই খুব ভোর। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, একটানা ঝুম বৃষ্টি। এক রাতের বৃষ্টিতে বর্ষণরাজ বৃক্ষলতা সতেজ তরতাজা করে দিয়েছে। বিন্দু বিন্দু বর্ষণের ফোঁটার জলকণা বারান্দার গ্রিলে লেগে অদ্ভুত এক সৌন্দর্যের নজর কাটছে। সারি সারি জলের ফোঁটাগুলি চমৎকার দেখতে লাগে। অনন্যা এসেছে সুখকে জল খাবার দিতে। তখন সুখ ঘুমাচ্ছিল। ওর শব্দ পেয়ে সুখ জেগে গেল। এর আগেও বেশ আরামে ঘুমাচ্ছিল সে। আলাদা একটি কাপড় দিয়ে সুখের জন্য কাঁথা বানিয়েছিল। গতকাল রাত্রে যখন বৃষ্টি দেখলো তখন সুখের গায়ে কাঁথাটি দিয়েছিল। সুখ তাকে দেখেই লম্বা আলসেমি দিয়ে নেচে উঠল। অনন্যা, অনন্যা বলেই দুবার ডাকলো সে। হাসে, প্রাণ খোলা হাসে। বেশ বড় হয়ে গিয়েছো তাই না? আমার নাম ধরে আবার ডাকছো, পাকনা একটা। সুখ আবার চিকন বলে মিষ্টি কণ্ঠে ডাকলো, অনন্যা, অনন্যা। অনন্যার চোখ রাঙালো। সুখও 3 বার বলল, পচা সুখ, পচা সুখ, পচা সুখ, পচা সুখ। অনন্যার কোমর ধরে খিলখিলি নবজাতকের মতন হেসে উঠলো। ভারী দুষ্টু তার চোখ। তাকে সকাল সকাল হাসিয়ে ছাড়লো। পাখির বাসের মতন লম্বা ঠোঁটে চিকন গলার স্বরটি শুনতে ভীষণ মিষ্টি শোনালো। অনন্যা খাঁচা খুলে দিতেই সুখ পিন পিন করে হেঁটে নেমে উড়ে এসে তার কাঁধে বসলো। কয়েকবার তার মাথায় ঠোকরও বসালো। অনন্যা চোখ গরম করে শাসালো। খবরদার, সুখ মাথায় ঠোকরাবে না। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে শুয়ে পড়ো কেমন? অনন্যা খাঁচার মধ্যে খাবার দিতেই সুখ কাঁধ থেকে নেমে গেল। এরপরে একটা একটা করে ঠোকর দিয়ে খাবারই খাচ্ছিল। অনন্যা মন ভরে দেখছিল। তখনই আগমন ঘটল তিন্নির। কি করছো? আচমকা তিন্নির উপস্থিতি পেয়ে সর্ব ভরকালো ও পরে করে নিজেকে সামলায়। সুখকে খাবার দিচ্ছিলাম। আজ কলেজ নেই? আছে। আচ্ছা থাকো, আমি একটু বের হব।
অনন্যা হঠাৎ পেছন থেকে ডেকে ওঠে। তিন্নি আপু। পিছু ঘুরে অনন্যার শুভ্র মুখটা একবার পরিলক্ষিত করে তিন্নি ফু নাচিয়ে বলে, কিছু বলবে? হ্যাঁ, গতকাল আমার টিউশনটা চলে গেছে। টাকা লাগবে? অনন্যা ঠোঁট চেপে স্মিত হাসে, এরপর নীরবে দুপাশে মাথা নাড়িয়ে পোছায়। না, আসলে আমি ব্যবসা করতে চাই, ব্যাংক থেকে লোন নিব। এখানে সবচেয়ে ভালো ব্যাংক কোনটি এক্স্যাক্টলি বলতে, যার থেকে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারি? আমার এই সম্পর্কে ধারণা নেই। আমি ঋণ নিয়ে ব্যবসা শুরু করব। এভাবে আমার পোষাবে না। আমার স্বপ্নটা ছোটখাটো নয়, বিরাট এক স্বপ্ন। যদিও শিক্ষাগত দিক দিয়ে বিবেচনা করে আগাতে চাইলে আমাকে আরো 5 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু আমি এতটা সময় শুধু শুধু অপচয় করতে চাই না। সময় খুব মূল্যবান। এই সময়টা পুরোপুরি আমি নিজের কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে চাই। তাই শিক্ষার পাশাপাশি এই 5 বছরের মধ্যে নিজের একটা শক্ত প্রতিষ্ঠান, শক্ত অবস্থান গড়তে চাই। আমার মতে কেবল শিক্ষা সফলতার জন্য যথেষ্ট নয়। যেমন ভালো ছাত্রী হলেই যে সফল হওয়া যাবে, সেটা সম্পূর্ণ ভুল। সফল হতে হলে কঠোর পরিশ্রম আর ধৈর্য, মেধা থাকা আবশ্যক। ঠিক বললাম তো তিন্নি আপু? আজকাল কত মেয়ে অনলাইনে বিজনেস করে সফল হচ্ছে। আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই। আইডিয়াটা কেমন? পড়ালেখাও চলবে, পাশাপাশি বিজনেস। যদিও তোমার চিন্তাধারা খারাপ না, খুবই উন্নত এবং চমৎকার। তবে তার জন্য তোমাকে শতগুণ ধৈর্যশীল হতে হবে অনন্যা, সঙ্গে অনেক পরিশ্রমীও। তোমার যদি মনে হয় লেখাপড়া আর বিজনেস একসঙ্গে মেনটেন করতে পারবে, তাহলে আমি স্বয়ং তোমাকে অনুপ্রেরণা দিব। তুমি সাহস দেখিয়েছো অনন্যা, এমন অল্প বয়সে কজন পারে সাহস দেখাতে? আমি সত্যি তোমাকে যত দেখছি অবাক হচ্ছি, মুগ্ধ হচ্ছি। আমার চেয়ে তুমি বয়সে ছোট, যে কাজ আমি কল্পনা করতেও সাহস পাই না, সেটা তুমি করে দেখিয়েছো। আমার কেন জানি মনে হচ্ছে এই বিজনেসের মাধ্যমে তুমি বড় কিছু অর্জন করতে যাচ্ছ। মহান সৃষ্টিকর্তা তোমার সহায় হোক, তুমি সাকসেস হও, আমি এটাই চাই। বিনিময় অনন্যা মৃদু হাসল। আমাকে একটি ভালো ব্যাংকের নাম বলতে পারবে, যেখান থেকে বড় মাপের একটি অ্যামাউন্টের ঋণ নিতে পারি? আরেকটা কথা, আমার এখনো স্মার্ট কার্ড নেই। তুমি এই ক্ষেত্রে আমাকে একটু সাহায্য করো। চলো। অনন্যা আশ্চর্য হয়ে গেল। মা, কোথায়? কেন? ব্যাংকে। চলো চলো। কিন্তু সময়ের কাজ সময় করতে হয় অনন্যা, সময় অপচয় না করে কাজে লাগাতে শিখো। অনন্যা হেসে ফেলে। চলো। ওরা হিজলা সদরে এক্সিম ব্যাংকে ঢুকল। ওখান থেকে 5 লাখ টাকা তুলে বেরিয়ে যায়। ওরা ব্যাংক থেকে বের হতে ব্যাংকের ম্যানেজার একটি নাম্বারে কল বসালো। অপর পাশ থেকে রিং বাজতে বাজতে রিসিভ হতে ম্যানেজার বলল, স্যার, ম্যাডাম মাত্র 5 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে বেরিয়ে গেল। গমগমে গলায় ফোনের ওপাশ থেকে আগন্তুক ব্যক্তিটি প্রত্যুত্তরে বলে, এত টাকা দিয়ে তিন্নি কি করবে জানো কিছু? তা তো বলতে পারছি না, এসেই বলল 5 লক্ষ টাকা লাগবে। আপনি তো জানেন স্যার, টাকা না পেলে উনি হামলা করেও দিতে পারেন। আচ্ছা রাখো, বিজি আছি, পরে এই বিষয়ে কথা বলবো। হলে পৌঁছে তিনি টাকার থলেটা অনন্যার হাতে তুলে দিল। নাও, সব টাকা তোমার। অনন্যা বিস্ফোরিত নয়নে তাকালো। নিজের আত্মসম্মানে যেন হুর হুর করে আঘাত পড়লো। সে ঘোর বিরুদ্ধাচরণ করে উঠল। আপু, এত টাকা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। কথা ছিল আমি ব্যাংক থেকে লোন নিব, কিন্তু আপনি গিয়ে ঠিক উল্টোটা করেছেন। নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে আমাকে দিচ্ছেন, যেটা চোখে লাগে দেখতে। দেখুন, আমি গরিব হতে পারি, বাট পরনির্ভরশীল হতে চাই না, আত্মনির্ভরশীল হতে চাই। অনন্যা, আমি তোমাকে ফাও টাকা দিচ্ছি না, এটা লোন হিসেবে দিচ্ছি। তবে এতে তোমার লাভ কি জানো? প্রতি মাসে ব্যাংকে যেই পরিমাণ টাকা তোমাকে দিতে হতো, সেটা আমাকে দিতে হবে না। কেননা আমি একসঙ্গে সব টাকা হিসেব করে নিব, ভেঙে ভেঙে নিব না। যেদিন তুমি নিজের শক্ত অবস্থানে পৌঁছাবে, সেদিন আমার টাকাটা আমায় ফিরিয়ে দিও। ধরো তোমাকে আমি টাকা ধার দিচ্ছি, তাছাড়া লোন নেওয়া সোজা কথা নয় অনন্যা, অনেক ফর্মালিটি আছে, সেসব পূরণ করে তারপরে লোন নিতে হয়। আমি তোমাকে সহজে দিচ্ছি, পার্থক্যটা শুধু এই জায়গায়। তিনি যা করলো আপন মানুষও তা করে না। আজ বিপদের দিনে এই অহংকারী বদমেজাজি মেয়েটাই তাকে সাহায্য করলো। কে বলেছে মেয়েটা খারাপ? উপরে শক্ত হলে ভেতরে কোমল। অনন্যার চোখে জল নামলো। আচমকা সে
তিন্নিকে হুমড়ি খেয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। আপন মানুষরা এমন উপকার করে না, বিশ্বাস করো তিন্নি আপু। তুমি যা আজ করেছো, তোমার এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না। প্রমিস করছি, আমার এই দুঃখের দিনে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, সুখের দিনেও আমি তোমাকে ভুলবো না, সর্বদা স্মরণে রাখবো। তবে ধার হিসেবে যেহেতু টাকাটা নিচ্ছি, আবার তোমার দেনা পাওনা আমি শোধ করে দিব ইনশাল্লাহ। অনন্যার চোখের জল তিন্নি দুমাতে মুছিয়ে দিল। কাঁদে না অনন্যা, তোমার সামনে লম্বা দীর্ঘতম পথ। এই পথ তোমাকে শোভনীয় অতিক্রম করতে হবে। একটা কথা মনে রাখবে অনন্যা, ব্যবসা এমন একটি সৃজনশীলতা প্রক্রিয়া, 1 মাসে মার খাবে, পরের মাসে আবার তার দ্বিগুণ টাকা লাভ করবে। কিন্তু থাকবে না, হতাশ হওয়া যাবে না, বারবার হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার উঠে রুখে দাঁড়াতে শিখতে হবে। এগিয়ে যাবে তোমার সফলতার স্বপ্নচূড়া লক্ষ্যের দিকে। তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করো। মনে রাখবে, নিজের ভেতরের আত্মশক্তি পারবে তোমাকে সাকসেসের সর্বচূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে। তোমার মতন আমার ছোট একটা বোন ছিল, নাম মনি, একদম তোমার মতন দেখতে, করোনাকালীনে মারা গেছে। এজন্য তোমাকে দেখলেই আমার মায়া হয়, স্নেহ জাগে। চলো আজ তোমাকে কাচ্চি খাওয়াই। ধারের টাকা দিয়ে? অনন্যা অধরে ছড়িয়ে একগাল হাসে। তাতে কি? তিন্নি প্রতিবাদ করে বলে, ধারের টাকা দিয়ে আপাতত কাচ্চি খাচ্ছি না, তুমি যেদিন নিজের টাকায় খাওয়াবে ওই দিনই খাবো। এখন তুমি তোমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করে দাও। ভেবেছো কি কি কাজ করবে? গত কয়েকদিনে আমি অনেক পত্রিকা পড়েছি, অনেক উদ্যোক্তার গল্প পড়েছি। এখন আমি তার ইচ্ছে পোষণ করেছি। আমি মোটামুটি মেহেন্দির কাজ পারি, হ্যান্ড পেইন্টিং এরও কাজ পারি। তো আমি হেনা আর্টিস্টদের পাশাপাশি অর্গানিক মেহেন্দি, হ্যান্ড পেইন্টিং, বুটিক্স, ব্লক প্রিন্টের কাজ আপাতত করতে চাচ্ছি। পরবর্তীতে কাজের প্রকারভেদ আরও বাড়াবো। আমার যা শিক্ষাগত যোগ্যতা, এছাড়া এই বয়সে কোনো কাজ সম্ভব নয়। তোমার কাজের প্যাটার্ন যথেষ্ট পারফেক্ট ও পরিষ্কার, তুমি পারবে অনন্যা, স্টার্ট করো। তিন্নি আরো বলে, যে কোনো কাজে জীবনে সাফল্য পেতে হলে সবসময় মনে রাখতে হবে পিছিয়ে আসা যাবে না। ব্যর্থতা বা প্রতিবন্ধকতা আসবে, বারবার আসবে। মনের ভেতরে থাকা শক্তিটাকে চূর্ণ বিচূর্ণ করতে চাইবে, তবে তাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। আর এই মূল মন্ত্রটি মাথায় ঢুকিয়ে নিলে সাকসেস হওয়া সম্ভব একজন উদ্যোক্তার। বুঝেছো তুমি? অনন্যা প্রতি উত্তরে মাথা নাড়ায়। রাতে ডিনারের সময় অনন্যা তার সহপাঠী সামিরা আর ইতিকে কথায় কথায় জিজ্ঞেস করল, তোমরা আমাকে একটা সেকেন্ড হ্যান্ড ফোনের সন্ধান দিতে পারবে? বড্ড প্রয়োজন ছিল গো। অনন্যার সহপাঠী ইতি ঠেস মেরে বলল, কেন, তোমার রুমমেট মেয়েটাই তো কয়েকদিন পর পর নেশার জন্য টাকা লাগে দেখে আতপুরেল সেটগুলো অল্প দামে বিক্রি করে যায়। তাকে গিয়ে জিজ্ঞেস করো, পেলেও পেতে পারো। এই তো 1 মাসও হয়নি একটা ফোন বিক্রি করে গেছে। অনন্যা বুঝলো ওরা তিন্নির কথা বলছে, তবে তিন্নির কাছে বারবার সাহায্য চাইতে লজ্জা লাগছে। যতই হোক তার আত্মসম্মান বোধ আছে। তবে একটা জিনিস ভেবে সে সত্যি অবাক হলো, এত লজ্জা নিয়ে সে ভাবছে কেন? সে কি ফ্রিতে ফোন নিবে নাকি অদ্ভুত টাকা দিয়েই তো কিনবে? তাহলে লজ্জা কিসের? এই সময়ে লজ্জা পেতে নেই, তাকে সামনে কত কাজ করতে হবে, এইসব নিয়ে ভাবলে চলবে? রাতে শোয়ার সময় প্রসঙ্গটা তুলল সে। তিন্নি আপু, তুমি কি সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করো? তিনি কিছু একটা ভাবে, তারপরে অদর ছড়িয়ে হেসে হঠাৎ করে বলে, তোমার ফোন লাগবে অনন্যা, কিন্তু 5,000 টাকা দিতে হবে। অনন্যা মাথা নাড়ল। হ্যাঁ দিব, বাট ভালো ভিডিও এডিট করা যাবে তো? নিজেই দেখে নাও। ব্যাগ হাতে তিনি একটি অ্যান্ড্রয়েড ফোন বের করে দিল। দেখো ঠিক আছে কিনা। ফোনটি হাতে তুলে এপিট করে দেখলো অনন্যা, একদম নতুন ও বেশ দামি। একটা বিস্ময় নিয়ে সে জিজ্ঞাসাবৃত্ত নয়নে চাইল, হে মা, এইটা তো দেখছি বেশ দামি ফোন। তিনি চোখ জোড়া অতি ছোট ছোট করে ফেলল। ললাটের মধ্যিখানে বিরক্তিকর ভাঁজ রেখে ফুটিয়ে বলে, তো তুমি নিতে না চাইলে দিয়ে দাও, আমার টাকা লাগবে, আগামীকালই বিক্রি করে দিব। অনন্যা ব্যাগ হাতে 6,000 টাকা দিল। তিনি 5,000 টাকা রেখে বাকি 1,000 অনন্যা হাতে তুলে দিল। অনন্যা ভারী চমকপ্রদ, বিনিময়ে তিনি মুচকি হাসে, গায়ে কাঁথা দিতে দিতে বলে, আমি নেশাখোর মাতাল হতে পারি, বাট ঘুষখোর নই। অতিরিক্ত পয়সা নিই না অনন্যা। অনন্যা আকস্মিক হেসে ফেলল। ফোনে লক দেওয়া ছিল না, সব ঘেটে দেখছিল। তিনি একটি কম বয়সী মেয়ের ছবি পেল। কি মিষ্টি দেখতে মেয়েটা, অথচ নেশা সারাক্ষণ বুধ হয়ে থাকে। অনন্যা মিহিসর ডাকলো, তিন্নি আপু ঘুমিয়েছো?
না, বলো। নেশাটা এবার ছেড়ে দেওয়া উচিত আপু। আমি জানি তুমি খুব ভালো মনের মানুষ। আমি চাই না তুমি অপরিপক্ক বয়সে ধ্বংস হও। তোমার জন্য অন্তরে বড্ড মায়া জন্মে গেছে আপু। ছোট বোন হিসেবে অনুরোধটুকু রাখো। আচমকা তিনি হেসে ফেলে। তুমি একদম মুন্নির ফটোকপি। মুন্নি তোমার মতোই কথা বলতো। অনন্যা, নেশা একটি খারাপ অনৈতিক কর্ম। এই পথে আসা সহজ, কিন্তু ছাড়া কঠিন। তবুও তুমি যেহেতু বলছো, চেষ্টা করব। অনন্যা মনে মনে খুশি হলো। ধন্যবাদ আপু। আচ্ছা, তুমি কি ব্যবসায়িক পেজ খুলতে পারো? না, তবে রঙ্গন ভাইয়ের এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। আগামীকাল তুমি তার কাছে যেও। পেজ প্রমোট সহ সব ব্যবস্থা উনি করে দিবেন। কিন্তু ওনার কাছে যেতে আমার বড্ড অস্বস্তি হয়। জানো ওই দিন কি হয়েছে? উনি আমাকে ভারী অদ্ভুত একটা নাম দিয়েছে। ওনার নামের সঙ্গে মিলিয়ে রঙ্গন ফুল উপাধি দিয়েছেন। এটা কি ঠিক বলো? লোকে শুনলে কি বলবে? আমার বন্ধুরা তো ইতিমধ্যে মজা করে বলতে শুরু করে দিয়েছে রঙ্গন ভাইয়ের রঙ্গন ফুল। আমার এসব শুনলে লজ্জা লাগে। তিনি হাসতে হাসতে উঠে বসলো। তুমি এত হাস্যকর কথা বলতে পারো অনন্যা? হাসতে হাসতে দেখো আমার কোমর ব্যথা করছে। আচ্ছা, রঙ্গন ভাইকে তোমার এত অপছন্দ কেন বলতে পারো? ধুর চাই, ওনাকে অপছন্দ হতে যাবে কেন? তবে ওনার অদ্ভুত আচরণগুলো আমার পছন্দ নয়। গতকাল নোট দিয়েছিল? হ্যাঁ। অনন্যা, আর 5টা ছেলের সঙ্গে রঙ্গন ভাইকে মেলাতে যেও না। তিনি একটু অদ্ভুত, ঠিক আছে, তবে ওনার কারণে কোনো দিন তোমাকে ক্ষতির সম্মুখীন হতে হবে না। এতটুকু অন্তত জেনে রাখো। মানুষ হিসেবে তিনি চমৎকার। চুপচাপ থাকেন, এটা তার স্বভাব চরিত্র। আমি বলে দিব, তুমি শুধু কয়টি পেজ খুলবে আর নামগুলো কি কি রাখবে সব নোট করে লিখে রাখো। অর্ণা আর কিছু বলল না, নীরবে সম্মতি জানায়। এরপর লাইট নিভিয়ে চুপচাপ শুয়ে পড়ল। পরদিন সকালে উঠে সবার প্রথমেই দোকান খুঁজতে বের হলো। আজ প্রথম ক্লাস নেই। বেলা 11টায় তাদের ক্লাস শুরু হবে। তার আগে সে একটি দোকান খোঁজার কাছে নেমে পড়ল। সবার আগে বড় দেখে একটি দোকান ভাড়া নিতে হবে, যেখানে ব্যবসায়িক যাবতীয় মালামাল এনে রাখবে। শান্তিতে কাজ করতে পারবে। হলে তো সারা রাত জেগে জেগে কাজ করা যাবে না। পুরো 2 ঘন্টা ঘোরার পর হল থেকে একটু দূরে কলেজ গেটের একটু আগে মেইন রোডের সঙ্গে একটি দোকান দেখলো। রাস্তার সঙ্গেই সামনে দোকানের স্টাইল, ভেতরে খোলামেলা বড় বড় রুম আছে 3টি, রান্নাঘরও আছে আর কি। যারা বাসার দোকান একসঙ্গে ভাড়া নেয় ঠিক তেমন। পেছনে খোলামেলা জায়গাও আছে, একতলা সিস্টেম, ছাদও খোলামেলা, ব্লক প্রিন্টের কাজ করা যাবে। জিজ্ঞেস করলো ভাড়া কত। গ্যাস কারেন্ট ছাড়া 12,000 চেয়ে বসলো। প্রথমে সে আমতা আমতা করলেও পরবর্তীতে রাজি হলো, কেননা এমন মেইন রাস্তার সঙ্গে দোকান বাসা একসঙ্গে পাওয়া মুশকিল। অ্যাডভান্স দিয়ে কনফার্ম করে এলো। সেটা বড্ড ক্লান্ত, ঘামে জামার পিছাংশ ভিজে গেছে, প্রচুর হেঁটেছে। সেই সকাল 7টায় বেরিয়েছে, ঘড়ির কাঁটা এখন সকাল 10:20 বাজে। ল কলেজে ঢুকে সবার আগে রঙ্গন ভাইয়ের খোঁজ নিল। জানতে পারলো তিনি লাইব্রেরিতে আছেন। সে লাইব্রেরির সামনে গেল, ওনাকে নিঃশব্দে একটি বই পড়তে দেখলো। সে চুপচাপ ওনার পাশে সিটে গিয়ে বসে পড়লো। কতক্ষণ ক্লান্ত মাখা মুখে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। রঙ্গন বই বন্ধ করে ওর দিকে পানির বোতলটা এগিয়ে দেয়। বিনিময়ে অনন্যা দাঁত বের করে সৌজন্যমূলক হাসি উপহার দেয়। পানি খেয়ে ওনাকে বলল, ধন্যবাদ। এই সময়ে এই পানিটুকুর বড্ড প্রয়োজন ছিল। আপনাকে কি আমি বিরক্ত করছি রঙ্গন ভাই? রঙ্গন ওর দিকে তাকালো না, খাতায় খুব মনোযোগী কি যেন একটা লিখছে। পাল্টা উত্তরে খুব অল্প স্বরে বলল, বাইরে দাঁড়াও, আমি আসছি। অনন্যা উঠে দাঁড়ায়। হেঁটে যাওয়ার সময় ভুলবশত চেয়ারে বাড়ি খেয়ে পড়ে দিতে যাচ্ছিল। তার আগে রঙ্গন পা দিয়ে ঠেলে ওর দিকে আরেকটা চেয়ার এগিয়ে দিল, যার ফলস্বরূপ মেঝেতে না পড়ে চেয়ারে বসে পড়ল। ওকে না ধরে কিভাবে প্রোটেক্ট করলো সেটাই অনন্যা ভাবছিল। আস্তে করে উপরে উঠে গিয়ে লাইব্রেরির সামনে অপেক্ষা করতে লাগলো। এই ছেলে কথা কম বলেও কাজে যে নিঃসন্দেহে বেশ পটু সেটা বোঝা পরিষ্কার। কিছুক্ষণ পর রঙ্গন বের হলো, পুরোই ফিটফাট। এই ছেলেটা অল টাইম ফিটফাট থাকে। হাঁটতে হাঁটতে সে অনন্যাকে জিজ্ঞেস করলো, আজ আবার কি? হ্যাঁ, অনন্যার সামান্য লজ্জাই লাগলো। ওর লজ্জিত মুখটা আর চোখে এক পলক দেখে তিনি দৃষ্টি ঘুরিয়ে নেয়। তুমি বুঝি কথা কথা লজ্জা পাও? সব কাজে লজ্জা পেতে নেই রঙ্গন ফুল। একটা কথা মনে রাখবে, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই দেখাবে। অনন্যা কিয়ৎক্ষণ হতভম্ব হয়ে রইল। পরবর্তীতে নিজেকে ধাতস্থ করে নিয়ে বলে, রঙ্গন ভাই, আপনার কাছে একটি কাজে এসেছি, আমাকে একটু হেল্প করবেন?
উনি খানিকক্ষণ পর হঠাৎই থেমে পড়েন, বুকে আড়াআড়ি হাত বেঁধে ছোট ছোট আক্ষি জোড়া নাড়িয়ে বলেন, কিরকম সাহায্য? ব্যবসায়িক 3টি পেজ খুলে দিতে হবে। এত ছোট বাচ্চা মেয়ে ব্যবসা করবে নাকি? অভিজ্ঞতা আছে কিছু? অনন্যার আত্মসম্মানে গিয়ে লাগলো কথাটা। সে বুক ফুলিয়ে এক রোষ আত্মবিশ্বাস নিয়ে পড়ল, ছোট হয়েছি তো কি হয়েছে, ব্যবসা করতে পারবো না? ছোটরা কি ব্যবসা করে না? আর অভিজ্ঞতা না থাকুক করে নিব। যারা প্রথমে ব্যবসায় নামে তাদের কি প্রথমে অভিজ্ঞতা থাকে? কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। রঙ্গনী কেন যেন একটু হাসি পেল। এতটুকু মেয়ে অথচ রাগ তেজ দাপট কি তার, কিন্তু অট্ট হাসিতে সে দিতে পারে না। তার হাসি মানে ঠোঁট কিঞ্চিত নৈশব্দ ছড়িয়ে যাওয়া। বাচ্চা বলেছে দেখে রাগ করেছো রঙ্গন ফুল? তাহলে সরি, দাও মুঠোফোনটি, আগামীকাল ছুটি শেষে নিয়ে যাও। অনন্যা মাথা নাড়ে, ফোন আর একটি চিরকুট ওনার হাতে তুলে দেয়। পেজ কয়টি খুলবেন, নাম কি দেবেন সব লেখা আছে এই ছোট্ট চিরকুটে, একটু দেখে নেবেন। বাহ, তুমি তো দেখছি দারুণ বুদ্ধিমতী। তবে বেশ ভালোই বুদ্ধিমানের কাজ করেছ, কষ্ট করে জিজ্ঞেস করতে হবে না। রঙ্গন শ্যামবর্ণ মুখটা নাড়িয়ে দ্বিতীয়বার বলে, তোমাকে এর আগে আমি 2বার দেখেছি জানো না? বিস্ফোরিত নয় তাকালো। কিন্তু আপনাকে তো আমি এর আগে আর দেখিনি। তা হতে পারে। আর হ্যাঁ, তোমার আত্মসম্মান প্রবল প্রখর। উদ্যোক্তাদের মূলমন্ত্র হলো সৃজনশীলতা। বড় বিনিয়োগ হলো কি জানো? ধৈর্য আর প্রতিজ্ঞাবদ্ধতা। তুমি প্রথমে কারো থেকে সাপোর্ট পাবে না, তোমাকে নিয়ে লোকে হাসাহাসি টিটকারি করবে, কিন্তু তোমাকে কনফিডেন্স হারালে চলবে না। মানুষ তোমাকে কথা শোনাবে, আঘাত দিয়ে কথা বলবে, তবে তোমার লক্ষ্যের পথে স্থির থাকতে হবে। তোমার চিন্তাধারা উন্নত লেভেলে থাকবে যে আমি সাকসেসফুল হবই, তবেই সফলতার শীর্ষের ছোঁয়া পাবে। তোমায় কয়েকটা টিপস দিই, যেমন লক্ষ্যে পৌঁছতে হলে যথেষ্ট আগ্রহী হতে হবে, কঠোর ও পরিশ্রমী হতে হবে, কোনো ক্রমেই ধৈর্য হারা হওয়া যাবে না, যে কোনো পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস হারিয়ে না ফেলো। কাস্টমার যতই খারাপ হোক তার সঙ্গে নমনীয় ভদ্রতার শালীনতা বজায় রাখতে হবে। মনে করবা সে কাস্টমার নয়, সে একজন গেস্ট, তেমন আচরণ করবে। বাস্তবায়ন নিশ্চিত করো, সততা এবং ন্যায়পরায়ণতা প্রদর্শন করো। নিজের সিদ্ধান্তে অটল থাকবে, কোনো প্রকারই নিজের উপর কনফিডেন্স হারানো যাবে না। তোমার প্রতিটা শক্ত মনোভাব, ধৈর্য, কঠোর কর্মঠ হবে। কঠোর কর্মঠ হবে তোমাকে ঊর্ধ্বে পৌঁছে দেওয়ার কারিগর। সে অনুযায়ী তোমার এক পা করে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে হবে। এইসব মাথায় রেখে ব্যবসায় নামবে। তবে আমার যেটা ভালো লেগেছে সেটা তোমার ভিতরে থাকে প্রবল আত্মবিশ্বাসটা। এত অল্প বয়সে এমন একটা কাজ করার মতন দুঃসাহস দেখিয়েছ, এমন কজনে পারে? আমি চেষ্টা করব তোমাকে সর্বস্ব দিয়ে হেল্প করার জন্য। ধন্যবাদ, আসি। এরপর তিনি বেরিয়ে যান। অনন্যার চোখে মুখে তখনও অবাক হওয়ার পালা। এত সুন্দর করে তাকে কেউ বুঝায়নি। সে মনে মনে ভাবলো লোকটা অতটাও খারাপ না যতটা সে মনে করে। কত সুন্দর করে সহজ ভাষা প্রয়োগ করে বোঝালো। সত্যি বন্ধু হিসেবে তিনি অসাধারণ। পরদিন ফাজিল পার্টির সঙ্গে সে আড্ডা দিচ্ছিল। আড্ডার মেইন কারণ ছিল তন্ময়কে নিয়ে। ছেলেটা আজ শিবান্তির হাতে 2টো চড়ও খেয়েছে। কে এসেছে? গাল দুটি প্রচন্ড লাল। শুভ একটি রাগ করলো। তার রাগ আবার সর্বদা নাকের ডগে দৌড়াদৌড়ি করে। তন্ময়কে সান্ত্বনার বাণী শোনাতে গিয়েই বলল, এত চিন্তা করিস না দোস্ত, তুই শুধু একবার বল, সোজা বাড়ি থেকে মেয়েকে শুদ্ধ মেয়ের মাকে আমরা তুলে নিয়ে চলে আসবো। রুমটা শুধু তুই রেডি রাখিস। কাজী আর বউ তুলে আনার দায়িত্ব সোজা কথা আমাদের। এরপরে বাসটা সেরে ফেলবি। দরকার পড়লে তোর বাসরের সামনে বসে সারা রাত আমরা পাহারা দিব। বন্ধুর জন্য লেডি মশার দলের 10-5টা কিস না হয় খেলাম, তাতে ক্ষতি কি? কি বলিস তোরা? তন্ময় চোখ পাকিয়ে তাকায় অরণ্য কিছু হাসে। শান্ত ঠোঁট উল্টে বলে, গাইস, আমার মনে হয় কি জানিস, ফাজিল পার্টি বেডিগুলোর মধ্যে একমাত্র অনন্যাই শান্তশিষ্ট ভদ্র মেয়ে, আর বাকিগুলো সব কাউয়া ক্যাচ ক্যাচ মাসি। সারাদিন আউলা পেঁচাল বাউলা পেঁচাল করতে করতে কান দুইটারে জ্বালা পোড়া করে তেনা তেনা করে ফেলছে। ইদানিং এজন্য কানে কম শুনি। আমার লেবুর মাটা যে কেন অমন রিনা খান হতে গেল। সাবানা আফা হলেও মেশিন চালিয়ে লাখপতি হওয়া যেত। অনন্যা অন্তত আমার লেবুর মার মতন রিনা খান নয়। আমার লেবুর মা হেই হারে বজ্জাত মহিলা রে। কথায় কথায় ওর হিটলার বাপের ভয় দেখায়, যেন আমি চোর ওর বাপ পুলিশ। সুযোগ পেলেই জেলে ভরে নিবে। কি আশ্চর্য, এই মাইয়ার চান্দির নিচে সব ফাঁকা। ভাগ্যিস লাবণী ছিল না, নয়তো এতক্ষণে বড় ধরনের একটি রণক্ষেত্র শুরু হয়েছে। তোর কিছু বলবে তার আগে শুভ বলল, হে রঙ্গন ভাইয়ের রঙ্গন ফুল কাহিনী কি? এত হাস্য যে আজ? অনন্যা হাসি থামিয়ে বলল, তেমন কিছু না।
তোমাদের কথা শুনে হাসছে। আর শুভ, আমি অনন্যা, প্লিজ রঙ্গন ফুল বলো না। রঙ্গন ভাই তো তোমাকে এই নামেই ডাকে। অনন্যা হতাশ। এরই মধ্যে মেইন গেটের সামনে রঙ্গন ভাইয়ের দেখা মিলে অনন্যার চোখে পড়লো। সে বুঝে গেল উনি ওর জন্য অপেক্ষা করছে। সে দ্রুত ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তোমরা থাকো, আমি একটু আসছি। তাসরিফ ঠোঁট উল্টে নিয়ে ফিউ কুঞ্চিত কুচকে বলে, এর আবার কি হলো? শান্ত হাসতে হাসতে বলে, জরুরি বেগ এসেছে বুঝি। তরুর ভালো লাগলো না ব্যাপারটা। সে তাসরিফ শান্তকে কড়া কথা শোনালো। ফাজলামো বন্ধ করে চোখ দুটো খুলে সামনে তাকা বজ্জাতের হাড্ডিগুলো। ওর কথা মতন সকলে দৃষ্টি ঘুরিয়ে সামনে নিল। দেখলো রঙ্গন ভাইয়ের সঙ্গে অনন্যার সাক্ষাৎকার। সকলের মুখ হা হয়ে গেল। আলামিন গভীর মুখে বলে, অশান্ত ইদারিং জুপিটারের গাইডের সঙ্গে অনন্যাকে ঘন ঘন কথা বলতে দেখা যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে এর ভিতরে গোপন রহস্য আছে। শুভ আলামিনের কোমরে ছোট একটা লাথি বসালো। শালার আলু, সব কাজে তোর সরু নাকটা না ঢোকালেই নয়। আলামিন বুঝলো না তার দোষটা কোথায়। কেবল মুখটা বাংলা পাঁচের মতন করে রাখলো। অনন্যা যেতে রঙ্গন ভাই ওর দিকে ফোন এগিয়ে দেয়। তোর পেজ খোলা শেষ, এর মাধ্যমে তুই ইনকাম করতে পারবে। চিরকুটে যে নামগুলো রেখেছিল সে অনুযায়ী পেজগুলো দিয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট সব তৈরি, তুমি এখন চালাতে পারো। অনন্যা মুখে এক টুকরো হাসি রেখা টেনে বলল, ধন্যবাদ রঙ্গন ভাই। আমি ধন্যবাদ নেই না মেয়ে, এসব নিজ ইচ্ছায় করেছে। যদি বলো কেন করেছে, বলবো না বন্ধুদের খাতিরে করেছে, বরঞ্চ একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে করেছে। এর বেশি আমার কাছ থেকে আশা করো না। উনি পাশ কাটিয়ে চলে যায়। অনন্যা বোকার মতন তাকিয়ে থাকে। আসলে উনি হুঠাৎ এমন অদ্ভুত কথাবার্তা বলে, অবাক না হয়ে পারা যায় না। সব মাথার উপর দিয়ে যায়, অর্ধেক মাথায় ঢোকে আর বাকি অর্ধেক অস্পষ্ট থাকে। সে মোবাইল ঘেটে ফেসবুকে ঢুকলো। অফিসিয়ালি ফেসবুক আইডির নাম অনন্যা রহমান, পেজ 3টির নাম মেহেন্দি বাই অনন্যা, অনন্যাস হ্যান্ড পেন্টিং আর্টস, অনন্যা বুটিক ব্লগস প্রিন্টের নিখুঁত কারিগর। প্রথম পেজে ফলোয়ার 5কে, দ্বিতীয় পেজে ফলোয়ার 3কে, তৃতীয় পেজের 3.300কে। সে চরম অবাক হলো। অফিসিয়ালি ফেসবুকে 1000 মেম্বার। এইসব তাহলে রঙ্গন ভাইয়ের কারসাজি। তিনি ওর পেজ প্রমোট করেছেন। তিনি আপু তাহলে সত্যি সত্যি বলেছে। এত অল্প সময়ে এত মেম্বার তো হওয়ার কথা নয়। ফাজিল পার্টির কাছে যেতে ওর হাতে মোবাইল দেখে কাড়াকাড়ি শুরু করে দিল সকলে। ওর আইডিতে গিয়ে ওরা নিজেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্টও করে নিয়েছে। অনন্যাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাডও করলো। এরপরে যে যার কাজে লেগে পড়ল। এর মধ্যে কেটে গেল 2 দিন। গতকাল পুরো দোকান পরিষ্কার করতে তার অনেক টাইম লেগেছে। অনেক নোংরা ছিল, সেসব পরিষ্কার করতে হয়েছে। সামনের রুমটিতে এসে পণ্য সামগ্রী রাখার জন্য কাচের তাক রাখবে। ভিতরে আরও 3টি রুম আছে। এক রুমে মেহেন্দি স্টুডিও বানাবে, আরেক রুমে হ্যান্ড পেন্টিং ব্লক প্রিন্টের কাজ করবে, আরেক রুমে মেহেন্দি বানানোর যাবতীয় কাজ করবে। আজ গেল পাইকারি পুরান বাজারে, সেখান থেকে ট্রাক ভর্তি মালামাল কিনে এনেছে। কোমরে ওন্না গুজে ট্রাক থেকে মালামাল নেওয়া ছিল। তখনই কোথা থেকে তার ফাজিল পার্টির বন্ধুরা এসে হাজির। অনন্যা চোখ ভরে অবাক হলো। সে ললাট কুচকে জিজ্ঞেস করে, কি তোমরা এখানে কেন? শান্ত ঠোঁট ছুড়ে সামান্যতম হাসে, মুখটা বেশ সিরিয়াস করে নিয়ে বলে, অনন্যা তুমি ব্যবসা করছো শুনে ভীষণ ভালো লাগলো। আমরা তো এই ব্যাপারে জানতামই না, যদি রঞ্জন ভাই না বলতো। অনন্যা পাল্টা প্রশ্ন করে, রঙ্গন ভাই তোমাদের এই কথা বলেছে? উনি কই? তোমার পেছনে। অনন্যা আশ্চর্য হয়ে জলদি ঘাড় ঘুরিয়ে পিছু করে অমনি ভূত দেখার মতো চমকে উঠে তড়ি করে বুকে থুতু ছিটায়। রঙ্গন ভাইয়ের মাথায় একটি বস্তা, হাতে আরেকটি চেয়ার। অনন্যা অবাক হওয়ার দশা। দ্রুত ওনাকে বাধা দিল। এসব কি করছেন রঙ্গন ভাই? নামান বলছি, এসব আমার কাজ, আপনারা কেন করছেন? দেখি আমারটা আমাকে দেন তো। অনন্যার কথা তিনি শুনলেন না। ভারী বস্তাটি ভেতরে রেখে এসে অনন্যার মুখোমুখি হয়ে বললেন, তোমার কাজ তো তুমিই করবে, কিন্তু আমরা যদি শুভাকাঙ্ক্ষী হয়ে কিছুটা সাহায্য করে এগিয়ে দেই তাদের ক্ষতি রেখে এরপর তো সব কাজ তোমাকে একাই করতে হবে। রঙ্গন ফুল, ধরো আমরা একটা পরিবারের মতন, এখানে সকলেই সমান। আমাদের কাজ হলো একজনের কাজে আরেকজন সাহায্য করা। অতএব যে যা করছে করতে দাও। নাও স্টার্ট। নিজের কাজ নিজেকেই করতে হবে। চেয়ারটা ধরে রুমে নাও রঙ্গন ফুল, দাঁড়িয়ে থেকো না, মাগরিবের আজান পড়বে। শুভ কাঁধে একটি বস্তা তুলে নিল। হাঁটতে হাঁটতে সেই বেচারা চেঁচিয়ে উঠে, এরে অনন্যা, এটার মধ্যে কি ঢুকাইছোস? এত ভারী কে? রঙ্গন ভাই দ্রুত শুভর দিকে এগিয়ে যান। ওটা আমার কাছে দাও।
তুমি আর শান্ত বলে ফ্রিজে এগিয়ে নাও। শান্ত বলে, রঞ্জন ভাই সেটা না হয় নিলাম, কিন্তু আমার ছোট মাথায় ঢুকছে না এত বড় বড় দুটো দামলি মার্কার ফ্রিজ দিয়ে তুই কি করবি অনন্যা? অনন্যা হাসতে হাসতে উত্তর দেয়, ধামরি মার্কা ফ্রিজে অর্গানিক মেহেদি রাখবো। শান্ত কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে পরক্ষণই বলে, এই যে মেহেন্দি আর্টিস্ট আপা, আমার বিয়েতে কোনো প্রকার মেহেন্দি পরার সুযোগ হয়নি। আমার আন্ডা বাচ্চার হওয়ার সুবিধার্থে দুহাত ভর্তি মেহেন্দি পরা চাই, কিন্তু না হলে পুলিশ কেস করব। আমি কিন্তু সোজা হাইকোর্টে গিয়ে মামলা ঠুকে আসবো। শান্তর মাথায় মৃদু হেসে রঙ্গন ভাই হালকা করে একটি চর বসালো। ফাসিল, যাও কাজ করো, মামলা করতে পরেও অনেক টাইম পাবে। ওদের কথোপকথন শুনে অনন্যা শুকনো মুখে হেসে ফেল। আজ কেন জানি তার অনেক ভালো লাগছে। অনেক দিন পর মনটা পুরোপুরি ফুরফুরে লাগলো। কত অপরিচিত এরা, কিন্তু এখন মনে হচ্ছে না তারা অপরিচিত, বরঞ্চ সকলকে নিয়ে নিজের একটি পরিপূর্ণ পরিবারের মতনই মনে হচ্ছে। এদের উপকার সাহায্যের কথা সে ভুলবে না কোনোদিনও না। শুভ, শান্ত, তাশরিফ আর তন্ময় সবাই মিলে মিশে অনন্যার সকল মালামাল রুমে নিয়ে হাঁপিয়ে উঠল। অথচ ওদের চেয়ে বেশি পরিশ্রম করেছে রঙ্গন আর অনন্যা। ওদের হাঁপাতে দেখা গেল না। শান্ত শার্ট খুলে ফ্লোরে চিত হয়ে গা এলে দিল, চিবে বলো, তাহলে কি কাজ তো শেষ, এবার যাই। এরই মধ্যে রঙ্গন ঢুকলো রুমে। যাই মানে কি, চা খেয়ে তারপর যাবে? কি রঙ্গন ফুল, চা খাওয়াবে না? বেচারাদের উপর দিয়ে আজ বেশ পরিশ্রম গিয়েছে। অনন্যা মুচকি হেসে বলল, নিশ্চয়ই, তবে চিনি আছে, চা পাতা নেই। আমি চা পাতা নিয়ে আসছি, তোমরা বসো, রেস্ট নাও। রঙ্গন অন্যকে বাধা দিয়ে বলে। সমস্যা নেই, আমি নিয়ে আসছি। অনন্যা আর জোরাজোরি করলো না। স্বেচ্ছা যেতে চাচ্ছে যাক, তার মাথা ব্যথা করছে, সেই সঙ্গে শরীর অধিকতর ক্লান্ত, পা আর চলে না। সকালে বের হয়েছে, এরপরে সারাদিন এইসব নিয়ে হাংতাং করলো। দুপুরে আর পেটে খাবার পড়েনি, এখন শরীরটা ভেঙে চুরে আসছে। শান্ত চিল্লিয়ে বলল, রঞ্জন ভাই আসার সময় মনে করে এক প্যাকেট বিস্কুট আইনেন তো, একটু দামিটা দেখে আইনেন ভাই। আমার আবার কম দামিটা খেলে পেট খারাপ হয়, বেশি বড় লোক তো তাই। দেখি রাস্তার পাশে 1.5-2 দামের 1.5 যাওয়া রোজি বিস্কুট পাওয়া যায় কিনা, তোমার জন্য মনে করে নিয়ে আসবো। সকলে রঙ্গন ভাইয়ের কথা শুনে অট্টহাসিতে হেসে ফেলল। রুমে এখনো ফ্যান টানানো হয়নি। তন্ময় শুভ মিলে ফ্যান লাইট লাগাচ্ছিল। শান্ত আর আলামিন বাইরে বেরিয়ে গেল হাওয়া খেতে। এরা আবার গরম বেশি সহ্য করতে পারে না, ভেতরে গরমের দাপট বেশি, টিকা চায় না। অনন্যা চেয়ার বসেছিল, ওই অবস্থাতে ক্লান্তিতে চোখ দুটি আপনা আপনি বন্ধ হয়ে গেল, এসে ডুবে গেল গভীর নিদ্রায়। রঙ্গন যখন রুমে ঢুকে তখন মাগরিবের আজান পড়েছে। সে আবছা আলোতে দেখতে পেল অনন্যা ঘুমাচ্ছে। হাঁটু ভেঙে ওর পায়ের সামনে তিনি বসে পড়লেন। ডাকতে গিয়েও ওনার ভীষণ মায়া জন্মালো। সারাদিনের পরিশ্রমের পর বেঁচে নিদ্রায় গেল, এখন ডাকা ঠিক হবে না। মুখটা ভীষণ শুকনো, সারাদিন কিছু খায়নি বোধহয়। তবে তিনি আর ওকে ডাকলেন না, ঘুমোতে দিলেন। গভীর ঘুমে তলিয়ে থাকা লোককে ডাকা তার পছন্দ নয়। তিনি একটা কাজ করলেন, অন্যার মাথার থেকে পড়ে যাওয়া কাপড়টি উঠিয়ে ওর মাথায় ফের তুলে দিলেন। এরপরে সিলিন্ডারে গ্যাস জ্বালিয়ে নতুন কেনা একটি পাতিল নিয়ে চা বানাতে বসে গেলেন। শান্ত হুড়মুড় করে ঠুকে অনন্যাকে ডাকতে যাচ্ছিল, তার আগেই হাতের ইশারায় রঙ্গন ভাই ওকে থামিয়ে দেন। দেখো না ওকে, সারাদিন পরিশ্রম করার পর বেচার একটু শান্তির নিদ্রায় গিয়েছে। এখন একটু কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও, ততক্ষণ আমরা চায়ের আড্ডায় বসি, কি বলো?